আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা মহামারীর কারণে এবারও সৌদি আরবের বাইরের কেউ হজে যেতে পারবেন না। সীমান্তে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালের শয্যা সংকট, দেশে আরও ৩৯ জনের মৃত্যু। জুন পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি। নতুন করে দরিদ্র হওয়া মানুষের জন্য বাজেটে কোনো প্রস্তাবনা নেই মনে করে সিপিডি। এবং আম্পায়ারের সাথে অশোভন আচরণের জন্য ৩ ম্যাচ নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান, ৫ লাখ টাকা জরিমানা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনা মহামারীতে গতবারের মতো এবছরও সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবারও সৌদি নাগরিক এবং সেখানে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলমানদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে। একরামুল হক সায়েমের রিপোর্ট। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। এবার হজেও বিশ্বের নানা প্রান্তের মুসলমানদের সমাবেশ ঘটছে না মক্কা মদিনায়। করোনা মহামারীর প্রকোপে গতবারের মতো এবারও সীমিতভাবেই পালন করা হবে হজ। ফলে এবারও বাংলাদেশ সহ বিশ্বের বিপুল সংখ্যক মুসলমানের হজ যাওয়ার ইচ্ছা অপূর্ণই থেকে যাচ্ছে। সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে এবং আমাদের ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে টেলিফোন এসেছে যে এই বছর বাইরে থেকে কোনো দেশ থেকে আমাদের হজে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ কোভিডের অবস্থা সৌদি আরবেও খারাপ, সারা বিশ্বের সব জায়গায় খারাপ। সে কারণে তারা সেই গত বছরের সিস্টেমটাই পালন করবে, এই জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। সৌদি সরকার জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে কেবল সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের ৬০,০০০ মুসলমান হজ করার সুযোগ পাবেন। মহামারীর আগে প্রতি বছর অন্তত ২৫ লাখ মানুষ হজে অংশ নিতেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নড়াইল সহ সীমান্ত এলাকার বিভিন্ন জেলায় চলছে কঠোর লকডাউন। এসব এলাকায় রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে তীব্র শয্যা সংকট দেখা দিয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন জাহিদুল আলম। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নড়াইলে শুরু হলো সপ্তাহব্যাপী সান্ধ্যকালীন লকডাউন। করোনা সংক্রমণ প্রতিরোধ জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নড়াইল পৌরসভা, সদরের কলোরা ও সিংগাসলপুর ইউনিয়ন ও লোহাগড়া বাজার এলাকায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত থাকবে এই বিধিনিষেধ। রাজশাহী মহানগরীতে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন আজ বন্ধ রয়েছে দোকানপাট ও গণপরিবহন। কঠোর লকডাউন বাস্তবায়নে দায়িত্ব পালন করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম। লকডাউনের চতুর্থ দিনেও তৎপর নাটোরের প্রশাসন। বিধিনিষেধের কারণে দূরপাল্লার বাস ছাড়া বন্ধ অভ্যন্তরীণ বাস ও ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে সিরিয়াল জটে রাজশাহীর পিসিআর ল্যাবে আটকে রয়েছে নাটোরের ৪০০রও বেশি নমুনা। নোয়াখালী পৌরসভা সহ ৬টি ইউনিয়নে লকডাউনের ৮ম দিন আজ। এর আগে ১১ তারিখ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হলেও সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এসব এলাকায় ১৮ জুন পর্যন্ত চলমান লকডাউন বাড়িয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। করোনা সংক্রমণ প্রতিরোধে শেরপুর পৌরসভায় ১৪ দিনের লকডাউনের দ্বিতীয় দিন আজ। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে শুক্রবার সকাল থেকে ৯ দফা বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসন। জাহিদুল আলম, এটিএন বাংলা।
করোনা ভাইরাসে দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩,০৭১ জনে। এর মধ্যে সর্বোচ্চ ১১ জন মারা গেছেন খুলনা বিভাগে। মৃতদের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৩ জন মহিলা। সবশেষ ২৪ ঘন্টায় ১১,৫৯০ জনের নমুনা পরীক্ষা করে ১,৬৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪.১২%। নতুন করে সুস্থ হয়েছেন ২,১০৮ জন। সুস্থতার হার ৯২.৬৭%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা পরিস্থিতির কারণে দেশের প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতির আরও অবনতি এবং কোনো কোনো জায়গায় আংশিকভাবে কঠোর লকডাউন কার্যকর থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে করোনা পরিস্থিতির উন্নতির সাপেক্ষে আগামীকাল দেশের সব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানানো হয়েছিল। স্বাস্থ্য খাতে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মাহমুদ মনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান। তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। চীনের কাছ থেকে ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে চুক্তি হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিন চেষ্টা আমরা করেছি, চায়নার সাথে চুক্তি হয়ে গেছে। টেস্টে যারা ভুয়াগিরি করছে, হয়তো ভুল রিপোর্টটা দিয়েছে, তাদেরকে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছি। স্বাস্থ্য সেবায় কোন জায়গায় কোন প্রজেক্টে যে এখানে ৫০০ কোটি টাকা ক্ষতি হয়ে গেছে, ১,০০০ কোটি টাকা ক্ষতি হয়ে গেছে, কেউ দেখাতে পারবে? করোনা মহামারীতে নতুন করে দরিদ্র হওয়া মানুষের জন্য বাজেটে কোনো প্রস্তাবনা নেই বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেট উত্তর সংলাপে বক্তারা বলেন, দেশীয় শিল্পকে এগিয়ে নিতে বাজেটের সুযোগ দেওয়া হলেও ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদ্যোক্তারা এর সুবিধা পাবেন না। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রস্তাবিত 2021-22 অর্থ বছরের বাজেট নিয়ে সিপিডি আয়োজিত অনলাইন সংলাপে বক্তারা বলেন, করোনার কারণে দেশের 60% মানুষ উপার্জন হারিয়েছেন, অনেকের আয় কমেছে। এ অবস্থায় প্রস্তাবিত বাজেট খুব কার্যকরী নয় বলে মনে করেন তারা। মেড ইন বাংলাদেশের কথা বলা হচ্ছে, তবে একটি বিষয় হচ্ছে যে এই সুযোগগুলো আসলে প্রাতিষ্ঠানিক বড় এবং প্রাতিষ্ঠানিক ব্যবসা বেশি করে নিতে পারবে। পোশাক খাতের জন্য আমাদের তেমন কোনো পরিবর্তন হয়নি, কর ট্যাক্স গুলো যেভাবে ছিল সেভাবে আছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, ব্যবসা বাণিজ্য ও সামাজিক সুরক্ষা সহ নানা আলোকে বাজেট বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন অনেকে। আমরা বলেছিলাম যে এটাকে উঠাই দেওয়ার জন্য, কিন্তু সেটা না করে এটাকে আরো বিস্তৃত করেছেন, আরো বাড়িয়েছেন। স্বাস্থ্য খাতে যে ব্যয় হয়, রেগুলার যে অ্যাক্টিভিটিস গুলো আছে, সেই অ্যাক্টিভিটিস গুলো করার জন্য যে বাজেটটা রাখা হয়েছে সেটা তো গতানুগতিক ধারার। পরিকল্পনা মন্ত্রী বলেন, সবাইকে সাথে নিয়ে বাজেট বাস্তবায়নে কাজ করবে সরকার। প্রবৃত্তিকে নিয়ে সংখ্যার কিন্তু স্যার অনেক ডিফারেন্স আমার চোখে এসছে। 1 কোটি তো সারেমের কয়েক কোটি আমি জানি না, শিফটিং অবভিয়াসলি বিকজ অফ দ্য ডাইনামিক্স অফ দ্য সিচুয়েশন, বাট এই ধরনের হাঙ্গরের জাতের মতো শিফট করলে তো ভয়ঙ্কর হয়ে যায়। এটাকে আরো জটিল করা এবং এটাকে কাছে আনার জন্য চেষ্টা করতে হবে। পরিকল্পনা মন্ত্রী আরও জানান, এবারের বাজেটে বিদেশি অর্থের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় সম্পদ কাজে লাগাতে সরকার গুরুত্ব দিয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বাজেটে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার ৩.৫ থেকে বাড়িয়ে 40 ভাগ করার প্রস্তাবে এই খাতে নতুন বিনিয়োগ নিয়ে শঙ্কিত উদ্যোক্তারা। আগামী 5 বছরের জন্য কর হার প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। করোনা মহামারীতে এ ধরনের সিদ্ধান্ত যুক্তিপূর্ণ নয় বলেও মনে করেন গবেষকরা। শারফুল আলমের রিপোর্ট। বাংলাদেশ যখন অন্যান্য দেশের রাজস্ব আয় বাড়াতে এবারের বাজেটে অনেক ক্ষেত্রে কর হার কমানোর ঘোষণা রয়েছে। কর হার কমালেও এর আওতা বাড়ানোর পরিকল্পনাও আছে এই বাজেটে। এতদিন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার ছিল 32.5 ভাগ, আর পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ হার ছিল আরও কম।
এবারের বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের জন্য 37.5 ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য 40% কর্পোরেট করের প্রস্তাব করা হয়েছে। এই ধরনের একটি কর বৃদ্ধি অবশ্যই বাংলাদেশের যে ডিজিটাল ইকোসিস্টেম, সেই ডিজিটাল ইকোসিস্টেমের অবকাঠামো তৈরিতে কিছুটা হলেও বাধাগ্রস্ত করবে। এই সময়ে নতুন বিনিয়োগের ক্ষেত্রে এটি একটি প্রতিবন্ধকতা হতে পারে। একটা ছাড়ের আশা করা হচ্ছে যে আরো 3 থেকে 5 বছর পরে যদি এটা আরোপিত হয়, 1 দশকের একটা সার্ভিসকে যেন আরেকটু সময় দেওয়া হয় এবং কর্পোরেট ট্যাক্সটাকে সেভাবে ওনারা যেন রিভিউ করে আগের 32.5% রাখতে পারলে ভালো হয়। করোনা মহামারীতে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক ও লেনদেনের ব্যবহার বাড়ছে। আবার সরকারি প্রণোদনার অর্থও এই মাধ্যমে মুহূর্তেই উপকারভোগীর কাছে পৌঁছে যাচ্ছে। সংকটময় সময়ে এই কর্পোরেট কর হার প্রত্যাহারের পরামর্শ গবেষকদের। যে এই জায়গায় কর্পোরেট ট্যাক্স যেন এখন না বাড়ানো হয়, বরং এই সময়ে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যাতে আরো বেশি মানুষ ব্যবহার করে সেটাকে উৎসাহিত করা উচিত, এবং সেটা যদি উৎসাহিত হয় সেই ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়ে কিন্তু সেখান থেকে কর আদায় করা যাবে। মোবাইল ব্যাংকিং সেবায় দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে কর ছাড়ের বিকল্প নেই বলে মনে করছেন অনেকেই। এই খাতের প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট কর হার নিয়ে নীতি নির্ধারকদের আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। রেমিটেন্সটা আসছে কোথায়? এখানকার শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। জাতীয় সংসদের 3টি শূন্য আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঢাকা 14 আসনে আগা খান মিন্টু, সিলেট 3 আসনে হাবিবুর রহমান এবং কুমিল্লা 5 আসনে আবুল হাশেম খান নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় বোর্ডের সভায় তাদের নাম চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। কোন দলের প্রার্থিতা বিবেচ্য নয়, সবাইকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করাই এখন লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বরিশাল সার্কিট হাউসে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক সভায় তিনি এই কথা জানান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিধি বহির্ভূত কোনো কাজ না করার নির্দেশনা দেন সিইসি। আমাদের ব্যাপক সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে, ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য নিয়োজিত থাকবে। তারা সেগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন এবং কোন রকমের পক্ষপাতিত্ব ছাড়া সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তারা এই কাজ করেছেন আগে এবং এবারও করবেন, এর আশাবাদ আমি করতে পারি। সার্বিয়ায় প্রথমবারের মতো কর্মী পাঠালো বাংলাদেশ। সকালে ইউরোপের দেশটিতে প্রথম ধাপে গেলেন 9 জন দক্ষ কর্মী। করোনা মহামারীর মধ্যে নতুন এই শ্রমবাজার বাংলাদেশের জন্য বড় সাফল্য বলে মনে করেন জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম। তিনি জানান, ইউরোপের আরও কয়েকটি দেশে কর্মী পাঠাতে আলোচনা চলছে। মাহবুব কবির চাপলের রিপোর্ট। ইউরোপের দেশ সার্বিয়া, সেখানকার অন্য দেশগুলোর মতো উন্নত না হলেও ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হচ্ছে। চাহিদা বাড়ছে দক্ষ কর্মীদের, সেই সুযোগটি নিতে চাইছে বাংলাদেশ। সার্বিয়ায় পাঠানোর আগে শুক্রবার মধ্যরাতে 9 জনকে নিয়ে আসা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাদের খোঁজ খবর নেন বিএমইটির মহাপরিচালক। দেশটিতে যাবার আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। 1,70,000 টাকা খরচ করে ওনারা যাচ্ছে ড্রাইভার এবং আদার ক্যাটাগরিতে। ওনাদের 400 ইউরো হলো মিনিমাম স্যালারি, খাওয়া থাকা একদম লন্ড্রি সব কিছু ওরা কোম্পানি ব্যয় করবে। 210 জনের চাহিদা থাকলেও প্রথম ধাপে যাবার সুযোগ পান 9 জন। ইউরোপ যাবার স্বপ্ন পূরণ হওয়ায় আপ্লুত ছিলেন কর্মীরা। আমাদের খুব ভালো লাগছে, সার্বিয়া ভালো একটা বিষয় আসছে, তো ইন্টারভিউর মারফতে যাইতেছি। অল্প খরচে আমাদের ইউরোপে একটা অফার পাওয়ার জন্য রাজি হয়েছি। 1,70,000 টাকা, 400 ইউরো স্যালারি। করোনায় যখন শ্রমবাজার সংকুচিত হয়ে আসছে, তখন ইউরোপের কোনো দেশে কর্মী পাঠানোকে সম্ভাবনা হিসেবে দেখছেন বিএমইটির মহাপরিচালক। তারা যেন বিদেশে যে দক্ষতা এবং ব্যবহার দিয়ে
সার্বিয়াবাসীর মন জয় করে এবং সেখানে আমাদের আরও কর্মী যেতে পারে। যখন চারিদিকে শ্রমবাজারগুলো বন্ধ হয়ে থাকছে, যখন ফ্লাইট বন্ধ, তখন এরকম একটা নতুন বাজারের উন্মোচন, এটি হচ্ছে খুব একটা আশার কথা। তিনি জানান, রোমানিয়া সহ ইউরোপের আরও কয়েকটি দেশে কর্মী পাঠাতে আলোচনা চলছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পুরনো ঢাকার বেগম বাজারে নকল ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিক সহ 4 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এখানে উৎপাদিত বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের নকল ঘি রাজধানীর বিভিন্ন কমিউনিটি সেন্টারে সরবরাহ করা হতো। অভিযানে 5 মনের বেশি ঘি জব্দ করা হয়। জিএম তসলিমের রিপোর্ট। এটি পুরনো ঢাকার লালবাগের বেগম বাজারের একটি ছোট্ট গলি। কয়েকটা বিল্ডিং পার হওয়ার পরই দেখা মিলল 4 তলা বিশিষ্ট একটি জরাজীর্ণ ভবনের। সেখানে ছোট্ট একটি রুমে 4-5 জন লোক ব্যস্ত সময় পার করছেন। তাদের কেউ চুলায় তাপ দিচ্ছেন তেল গরম করতে, কেউ বা চুলা থেকে গরম তেল নামিয়ে ঠান্ডা করছেন, আবার কেউ সেসব তেলে নানান নকল উপকরণ মিশিয়ে ঘি তৈরির পর প্যাকেজিংয়ে ব্যস্ত। পাশের অন্য আরেকটি ছোট্ট রুমেই সারি সারি সাজানো রয়েছে বাঘা, প্রাণ, আড়ং, কোয়ালিটি ও রেড কাউ সহ নামি দামি ব্র্যান্ডের কোটায় ভর্তি লিটার লিটার ঘি। এমন দৃশ্য দেখে যে কেউ ভাবতে পারেন এসব ব্র্যান্ডের কারখানাই বুঝি এটা। নামমাত্র মূল্যে এসব নকল ঘি কিনে নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে ক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। তেল আর ডালটা আছে, তেল আর ডালটা দ্বারা বানায়। আগে করেছিলাম, ছেড়ে দিয়েছিলাম, বুঝছেন, এদিকে 2 বছর ধরে করতে, 2-2.5 বছর ধরে। নামি দামি ব্র্যান্ডের নকল ঘি বানানোর কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। পোড়া তেল, তারপরে ডেট এক্সপায়ার বা হচ্ছে অস্বাস্থ্যকর ডালদা, সয়াবিন তেল, দুধের কোনো নামগন্ধ নাই। তারা শিমুল, তুলার বিচি থেকে এক ধরনের নির্যাস বের করে ওটার মাধ্যমে কালারটা নিয়ে আসে। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এই চক্রটি এর আগেও একবার গ্রেফতার হয়েছিল, পরে জামিনে বের হয়ে আবারও একই কাজ শুরু করে। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের সোনাকান্দায় নৌবাহিনীর ডকইয়ার্ড BEW এ তৈরি হচ্ছে 10টি উদ্ধারকারী জাহাজ বা টাগবোট। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, নদী দূষণ এবং নাব্যতা রক্ষায় স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার। শফিউল আলম সুজানের রিপোর্ট। নারায়ণগঞ্জের সোনাকান্দায় নৌবাহিনীর এই ডকইয়ার্ডে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বিশ্বমানের 10টি টাগবোট বা উদ্ধারকারী জাহাজ। এতে ব্যয় হচ্ছে 166 কোটি 97 লাখ টাকা। 2 বছরের মধ্যে BIWT এর কাছে এই 10টি টাগবোট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী। এই টাগবোটগুলো আমাদের যে নদীর নাব্যতা ধরে রাখার জন্য যে ড্রেজারগুলো দেশের বিভিন্ন নদীতে যে কাজ করবে সেগুলোকে পরিচালনা করার জন্য এই টাগবোটগুলো ব্যবহার হবে। BIWTও যেমন একটা বিশ্বমানে যাবে, তেমনইভাবে এই যে নৌবাহিনী কর্তৃক পরিচালিত ড্রাই ডক এটা নির্মাণের মধ্য দিয়ে তারাও বিশ্বমানে এখন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। আধুনিক প্রযুক্তির এই টাগবোট ভবিষ্যতে বিদেশে রপ্তানির সুযোগ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। এটা ডিজাইন কানাডিয়ান কোম্পানি রবার্ট অ্যালানের থেকে নেওয়া এবং আমাদের ম্যাটেরিয়াল প্যাকেজ যেগুলো আসবে, মেশিনারি সবই হলো আধুনিক মানের। এইটার মাধ্যমে আমরা চেষ্টা করব আন্তর্জাতিক মানের মানে বাজারজাতকরণ, বিশেষ করে কিভাবে এটা রপ্তানিমুখী করা যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখব। 1922 সালে নারায়ণগঞ্জের শীতলক্ষার তীরে প্রতিষ্ঠিত হয় এই ডকইয়ার্ড। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নির্দেশনায় সেখানে তৈরি হয় দেশের প্রথম সামরিক জাহাজ BNS পাবনা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। ক্রিকেট প্রিমিয়ার ডিভিশন T20 লিগে আম্পায়ারের সাথে অশোভন আচরণের শাস্তি পেলেন সাকিব আল হাসান। আম্পায়ারদের সুপারিশে আচরণবিধি ভাঙায় মোহামেডান অধিনায়ককে 3 ম্যাচ নিষিদ্ধ এবং 5 লাখ টাকা জরিমানা করেছে CCTM। শুক্রবার আবাহনীর বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে 2 দফা স্ট্যাম্প ভাঙায় দেশসেরা ক্রিকেটারকে এই শাস্তি দেওয়া হয়। পরাগানমানের রিপোর্ট।
পরিচালক এবং ঘটনাটা শুক্রবারের বোলিংয়ের সময় আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে লেগ বিফোরের আবেদনে আম্পায়ারের সাড়া না পেয়ে স্ট্যাম্পে লাথি মারেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব আল হাসান উত্তেজনাটা নিজেই বাড়িয়ে দিলেন। পরের ওভারে বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করলে সাকিব আবারও স্ট্যাম্প উপড়ে ফেলেন। শেষে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বিবাদে জড়ান সাকিব। পরবর্তী অংশে যেটা করলেন এটা অবশ্যই ক্রিকেটীয় আইন ভঙ্গের জন্য ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে সাকিব আল হাসানকে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের বহিষ্কারাদেশ দেয় সিসিডিএম। ম্যাচ অফিশিয়াল ম্যাচ রেফারি যে রিপোর্টে দিয়েছে সেখানে লেভেল 3 দুইটা অফেন্স, সেটার জন্য 3 ম্যাচ সাকিবকে সাসপেন্ড করা হয়েছে এবং ৫ লাখ টাকা ব্যান, এবং এই স্যাংশনে তার কাছে পাঠানো হয়েছে, সেটা অ্যাকসেপ্ট করে সেটা কিন্তু সাইন করে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। মোহামেডান আবাহনীর খেলায় আম্পায়ারিং নিয়ে সাকিব আল হাসান অসন্তোষ জানালে তা বড় ইস্যু হয়ে ওঠে। সাকিব শাস্তি পেলেও আম্পায়ারিং নিয়ে অসন্তোষের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে বিসিবি। আমাদের বোর্ড প্রেসিডেন্ট সেই বিষয়ে অত্যন্ত সিরিয়াস, সেই কারণে তো আমরা আজকে এখানে এসেছি, ওনার সাথে দেখা করেছি এবং উনি এটার একটা ফুল একটা রিপোর্ট চান, একটা ইনভেস্টিগেশন চান যে ওয়াই দিস ইজ হ্যাপেনিং। ইতিমধ্যে সাকিবও এই শাস্তি মেনে নিয়েছেন, তাই আর কোনো শুনানির প্রয়োজন নেই। জিম্বাবুয়ে সিরিজের আগে স্ত্রী সন্তানদের সঙ্গে দেখা করতে আমেরিকা যাওয়ার জন্য মুখিয়ে আছেন এখন সাকিব আল হাসান। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। সরকারি কর্মচারীদের ৬০ মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন জাতীয় বেতন কমিশন গঠন, চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবি জানায় তারা। সমিতির সভাপতি লুৎফর রহমান, মহাসচিব সালজার রহমান এতে বক্তব্য রাখেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিকল্পনা চাহিদা অনুযায়ী এই খাতে বাজেটের আকার আরও বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। করোনা ক্রান্তিকালে যে বাজেট দেওয়া হয়েছে তারও সঠিক ব্যবহার নিশ্চিত করার দিকে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি। বাজেট নিয়ে এক অনলাইন আলোচনায় তিনি এসব কথা বলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে নরসিংদীর রায়পুরায় বিনামূল্যে চক্ষু, গাইনি ও শিশু রোগ সহ সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ও সমাজসেবক আহসান শিকদার। এ সময় প্রায় ৪,০০০ রোগীর চিকিৎসা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। শেষ হলো বাংলাদেশের প্রকৃতি ও ঐতিহ্য নিয়ে আয়োজিত প্রতিযোগিতা রুচি বিউটিগ্রাম সিজন 3। নেচার এবং হেরিটেজ দুটি বিষয়ের উপর ছবি, ভিডিও এবং লেখা নিয়ে অংশ নেন প্রতিযোগীরা। ৩ বিভাগে সেরা বাছাই নিয়ে রাজধানীর গ্যালারি চিত্রকে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও পারভেজ সাইফুল ইসলাম, হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ, ফটোগ্রাফার JMB আকাশ, সিনেমাটোগ্রাফার রাশেদ জামান এ সময় উপস্থিত ছিলেন। করোনাকালে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক বিশেষ যোগা কর্মশালার আয়োজন করেছে প্রাচীনা ক্লাসিক্যাল হাঠা যোগা স্কুল। রাজারবাগ পুলিশ লাইন্সে প্রায় ৮০ জন পুলিশ সদস্যের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্কুলের প্রতিষ্ঠাতা রুমা চৌধুরী বিভিন্ন যোগ ব্যায়ামের প্রশিক্ষণ দেন। এ সময় তিনি বলেন, যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক ও মানসিক সক্ষমতা অর্জন করে নিজেকে পরিপূর্ণভাবে মেলে ধরা সম্ভব। প্রাকৃতিক উপায়ে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও স্বাস্থ্যকর জীবন বিষয়ক পরামর্শ দিয়ে যোগা ধীরে ধীরে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়াই কর্মশালার মূল লক্ষ্য বলেও জানান তিনি। রাজধানীতে সংসদ ভবন এভিনিউয়ে বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের কর্পোরেট অফিসের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় সংগঠনের সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, সাধারণ সম্পাদক FR মালিক, সংগঠনের সাবেক সভাপতি ও এসিআই লিমিটেডের চেয়ারম্যান
এম আনিসুদ্দৌলা, উপদেষ্টা আনোয়ার ফারুক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এ সময় দেশের কৃষির উন্নয়নে বেসরকারি বীজ প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের নিয়ে গঠিত এই সংগঠনের সবার প্রতি আহ্বান জানান সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক সংবাদ। এবার বাদুড়ের গায়ে নতুন 24 ধরনের করোনা ভাইরাসের সন্ধান পেয়েছে চীনা গবেষকরা। কোভিড-19 উৎস খতিয়ে দেখতে নতুন করে তদন্তের দাবির মধ্যেই এমন সংবাদ জানিয়েছে সিএনএন সহ বিভিন্ন গণমাধ্যম। বলা হচ্ছে নতুন এইসব ভাইরাসের ধরন কোভিড-19 খুবই কাছাকাছি। গবেষকরা জানিয়েছেন দক্ষিণ পশ্চিম চীনে বাদুড়ের গায়ে কত ধরনের করোনা ভাইরাস রয়েছে এবং এর মধ্যে কতটি মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে তা পর্যবেক্ষণ করাই ছিল তাদের উদ্দেশ্য। নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স বাংলাদেশ এনবিএর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে অনার্স ও মাস্টার্সে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ওয়েভার এবং স্কলারশিপ পাবেন। এ উপলক্ষে রাজধানীর মহাখালীতে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার HTM কাদের নওয়াজ ও এনবিএ প্রেসিডেন্ট মুমতাহিনা হাসনাত ঋতু সমঝোতা স্মারকে সই করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল আওয়াল খান, এনবিএর সাধারণ সম্পাদক জাবেদ কারদার এ সময় উপস্থিত ছিলেন। ইউরোর খবর। দাপুটে ফুটবল খেলেও জয় পেল না সুইজারল্যান্ড। সুযোগ সন্ধানী 1 গোলে ইউরোর দ্বিতীয় ম্যাচে তাদের সাথে 1-1 গোলে ড্র করে ওয়েলস। আজারবাইজানের বাকুতে দুর্দান্ত ফুটবল খেললেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি সুইজারল্যান্ড। 49 মিনিটে শাকিরির কর্নারে মাথা ছুঁয়ে সুইসের এগিয়ে দেন ব্রিল এমবোলো। পিছিয়ে থেকে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ওয়েলস। অবশেষে 74 মিনিটে জো মেরোলার ক্রসে দুর্দান্ত হেইডে ম্যাচে সমতা আনেন ওয়েলসের কিফার মোর। বাকি সময় আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু দল। পার্টেক্স খেলার খবর। আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে 6-1, 2-6 ও 6-4 গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিকোভা। মহিলা এককে এই দুজনই প্রথমবারের মতো প্রতিযোগিতার ফাইনালে উঠেছিলেন। এক পেশে খেলে প্রথম সেট মাত্র 30 মিনিটে জিতে নেন ক্রেজিকোভা। তবে দ্বিতীয় সেট 6-2 গেমে জিতে ম্যাচে উত্তেজনা ফেরান রুশ তারকা পাভলিউচেঙ্কোভা। তাদের দ্বৈরথ জমে ওঠে তৃতীয় সেটে। সেট লড়াইয়ে পাভলিউচেঙ্কোভাকে 6-4 গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতে নেন ক্রেজিকোভা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।